আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি নাজমুন নাহার, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি কোভিড-19 মহামারীর সময় তোমরা সবাই বাসায় অবস্থান করছো, নিরাপদে আছো এবং সুস্থ রয়েছো। আজকে আমাদের যে ক্লাসটি ডিজাইন করা হয়েছে সেটি নবম শ্রেণীর জন্য করা হচ্ছে এবং বিষয়টির নাম হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আজকে নবম শ্রেণীর একদম প্রথম ক্লাসটি নেওয়া হবে এবং আজকে আমরা যেটি আলোচনা দিয়ে শুরু করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম টপিকটি নিয়ে আলোচনা করছি। চলো তাহলে শুরু করি। প্রথম অধ্যায়টি প্রথমে আমাদেরকে আগে জানতে হবে যে ফিন্যান্স কাকে বলে বা অর্থায়ন কাকে বলা হয়। আমরা যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়টি পড়তে যাচ্ছি তার প্রথমে আমাদেরকে জানা উচিত যে ফিন্যান্স বা অর্থায়ন বলতে আমরা কী বুঝি। এখানে বোর্ডে আমি প্রথমে লিখে রেখেছি যে অর্থায়ন কাকে বলা হচ্ছে। অর্থায়নটাকে ইংলিশে বলা হচ্ছে ফিন্যান্স, যেটা আমাদের পড়বার একটি বই বা আমাদের একটি পাঠ্যপুস্তক। অর্থায়ন তিনটি বিষয় নিয়ে কাজ করছে: তহবিল সংগ্রহ, ব্যবস্থাপনা এবং বন্টন। তহবিল মানে হচ্ছে মূলধন বা টাকা, বা যেটা তুমি বুঝো, যে টাকাটা নিয়ে তুমি ব্যবসা শুরু করছো সেটাই হচ্ছে তোমার অর্থায়ন। তহবিল সংগ্রহ অর্থাৎ কোথা থেকে তুমি বা কোন উৎস থেকে তুমি তোমার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য তহবিলটাকে সংগ্রহ করবে, তা কিভাবে ব্যবস্থাপনা করবে এবং তা কিভাবে বা কোন খাতে কোন উৎসে বিনিয়োগ করবে, সেটাই হলো তোমার অর্থায়ন। অর্থাৎ অর্থায়নটা হলো কোন উৎস থেকে তুমি তহবিল সংগ্রহ করছো, কিভাবে তহবিলটাকে ব্যবস্থাপনা করবে এবং কিভাবে তহবিলটাকে বন্টন করবে যেন তোমার প্রতিষ্ঠানের বা কারবারের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়, সেটাই হচ্ছে অর্থায়ন। এরপরে আমরা আরেকটি সংজ্ঞা দেখব, সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন কি। ব্যবসায় অর্থায়নটা অর্থায়নের মতোই একটি সংজ্ঞা। আমরা যে অর্থায়নটা শিখলাম, যে অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ, ব্যবস্থাপনা ও বন্টন এর প্রক্রিয়া। তোমার যদি এরকম প্রশ্ন আসে ব্যবসায় অর্থায়ন কাকে বলা হয়, তোমার উত্তরটা হবে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহ, তা ব্যবস্থাপনা এবং বন্টন করার প্রক্রিয়াই হলো ব্যবসায় অর্থায়ন। এই সকল ধরনের অর্থায়নের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এখন আমরা খুব ছোট করে দেখে নেব অর্থায়নের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, যে অর্থায়নটাকে কত ভাগে ভাগ করা হয়। তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী অর্থায়নটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। চলো আজকে আমরা জেনে নেই অর্থায়নের সেই শ্রেণী বিভাগগুলো। প্রথম বলা হচ্ছে পারিবারিক অর্থায়ন। আমরা সবাই পরিবারের একটি সদস্য। প্রত্যেকে আমরা যে পরিবারে বসবাস করছি সেই পরিবারেও কিন্তু একটি অর্থায়ন রয়েছে। পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য, তাদের সার্বিক কল্যাণ সাধনের জন্য যে অর্থায়নটা করা হচ্ছে সেটাই হচ্ছে তোমার পারিবারিক অর্থায়ন। এই পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের সদস্যদের কল্যাণ সাধন করা। কিভাবে পরিবারের সদস্যদের কল্যাণ সাধিত হবে, কিভাবে কোন সদস্যকে কতটুকু টাকা প্রদান করতে হবে, তার স্কুলে বেতন কত দিতে হবে, তার জামা কাপড়ের জন্য কতটুকু খরচ করতে হবে, কতটুকু খাবার দাবারের জন্য, কতটুকু খেলাধুলার জন্য ব্যয় করতে হবে, এই সমগ্র কিছুই কিন্তু পারিবারিক অর্থায়নের একটি উদাহরণ। দ্বিতীয় ধাপে চলে আসো, বলা হচ্ছে সরকারি অর্থায়ন। আমাদের বোর্ড এক্সাম্পলের জন্য সরকারি অর্থায়ন এই জিনিসটি গুরুত্বপূর্ণ, যে আমাদের চলে আসে সরকারি অর্থায়ন কাকে বলা হয়, অথবা এরকম বারবার চলে আসে যে সরকারি অর্থায়ন বলতে কি বোঝা হয়। সরকারি অর্থায়ন হচ্ছে সরকার যে অর্থায়নটা করে সেটাই হচ্ছে সরকারি অর্থায়ন, এবং এই অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। বাংলাদেশ সরকার যে অর্থায়নটা করবে সেটাই হচ্ছে সরকারি অর্থায়ন, এবং বাংলাদেশ সরকারের প্রধান উদ্দেশ্য হবে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধন করা। আচ্ছা, এখানে দেখো লেখা আছে পিপিপি, 3টা পিপিপি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা আমাদের এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট, যে পিপিপি এর পূর্ণরূপ কি। এরকম লেখা থাকে যে পিপি এর পূর্ণরূপ লেখো, সৃজনশীলে এরকম 1-2 নম্বরের জন্য এসে পড়ে। আবার অন্যরকম আসে যে এমসিকিউতে পিপিপি এর মানেটা কি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকার এবং বেসরকারি অর্থ মালিকানায় যদি কোনো ব্যবসার প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটাকে আমরা বলবো পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এরপরে আমরা চলে আসছি আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলা হয়। আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে দেশের বাইরে থেকে যখন কোনো
অর্থায়ন করা হবে, বা বাংলাদেশ যদি বাংলাদেশের বাইরে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে তোমার আমেরিকা, আউটসাইড অফ দ্য কান্ট্রি কোনো অর্থায়ন করে থাকে, সেটা তোমার আন্তর্জাতিক অর্থায়নের আন্ডারে চলে আসবে। আন্তর্জাতিক অর্থায়নের যে কাজগুলো প্রথম করা হয় সেটা হচ্ছে আমদানি ও রপ্তানি খাতগুলোকে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ কোন কোন জায়গা থেকে কী কী আমদানি করবে। যেমন আমরা বাংলাদেশে পেঁয়াজ খুব বেশি আমদানি করে থাকি, তারপর তোমার হচ্ছে বাচ্চাদের জন্য বেবি ফুড আইটেমগুলো আমদানি করি, এবং রপ্তানি খাতগুলো যেমন কী কী জিনিস রপ্তানি করতে পারো, পাটজাত দ্রব্য, তারপর জামদানি, ইলিশ মাছ, এগুলো হচ্ছে রপ্তানি। তো আন্তর্জাতিক অর্থায়নের কাজটা হচ্ছে মেনলি তোমার আমদানি এবং রপ্তানি খাতগুলোকে নিয়ে বিশ্লেষণ করা। তারপর আমরা দেখব অব্যবসায়ী অর্থায়ন। এই যে আমরা অর্থায়নগুলো পড়ছি, সব অর্থায়নের মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু কিছু কিছু এক্সাম্পলস থাকে, ক্ষেত্র থাকে, সেগুলো হচ্ছে কিন্তু মুনাফার ঊর্ধ্বে জনকল্যাণের জন্য করা হয়ে থাকে, সেগুলো হচ্ছে তোমার অব্যবসায়ী। এদের কাজ হচ্ছে মানব কল্যাণ, মানুষের কল্যাণ করাই এদের মূল উদ্দেশ্য। দরিদ্র ও বঞ্চিত মানুষদের সেবায় এরা নিয়োজিত থাকে, যেমন হতে পারে এতিমখানা, হাসপাতাল, বিদ্যালয় ইত্যাদি। এরপরে ব্যবসায় অর্থায়ন, এই যে আমরা শুরুতেই পড়ে নিয়েছি ব্যবসায় অর্থায়ন কাকে বলা হয়, যে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহ, ব্যবস্থাপনা এবং তার বন্টন কাটে বলে হচ্ছে ব্যবসায় অর্থায়ন। লাস্ট যেটা আমরা বলবো যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজই হচ্ছে মানুষজনকে বলা হয় ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক, অর্থাৎ এক শ্রেণীর লোকের কাছ থেকে টাকা আনবে এবং তা সমাজে অন্য শ্রেণীর লোকের কাছে তার ঋণ হিসেবে প্রদান করবে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এক্সাম্পল হতে পারে যেমন আইএফআইসি ব্যাংক, যে প্রতিষ্ঠানে, যে ব্যাংকে তোমরা তোমাদের স্কুলে বেতনটি দিচ্ছ, এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান যেমন আইডিএলসি, তারপর হতে পারে বিমা, এ ধরনের প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে গুরুত্ব, যে অর্থায়নের গুরুত্বটা কি, ইম্পর্টেন্সটা কি, কেন আমরা অর্থায়ন করব। তার এক নম্বরে হচ্ছে ব্যবসায়িক মূলধন সংকট। তোমার ব্যবসায় বা যে কোনো ব্যক্তির ব্যবসায় কিন্তু কখনোই মূলধনটা সাফিসিয়েন্ট বা যথেষ্ট থাকে না, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু মূলধন সংকটে ভোগে। এই মূলধন সংকটটাকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু অর্থায়ন করা হয়। এবং এদিকে লক্ষ্য রাখতে হবে, যখন তুমি মূলধনটাকে বিনিয়োগ করছো, তোমার মূলধনে যেন সর্বোচ্চ আয়টা তুমি পাও, সেদিকে তোমাকে নজর দিতে হবে। দ্বিতীয় হচ্ছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল ব্যাংক। এক্ষেত্রে উন্নত দেশগুলো যেমন ব্যাংকিং ব্যবসায় খুব বেশি উন্নত করেছে, বাংলাদেশ কিন্তু এখনও তেমনটি হয়ে ওঠেনি, বা বলতে পারি আমরা বিভিন্ন ধরনের নীতিমালার কারণে কিন্তু সবসময় ব্যাংক সবাইকে ঋণ দিতে পারে না। এক্ষেত্রে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি কাল হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অর্থায়ন কিন্তু খুব বেশি দরকার। তারপর হচ্ছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। বাংলাদেশ যদি আমরা বলি, আসলে আমাদের এডুকেশনের পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি নয়, এর মধ্যে স্বল্প শিক্ষিত উদ্যোক্তার পোর্শনটাই কিন্তু অনেক বেশি। এসব স্বল্প শিক্ষিত লোকজন কিন্তু ব্যাংক বা মহাজন এদের কাছ থেকে টাকা বা অর্থ ধার করতে খুব একটা আগ্রহী নয়, সেক্ষেত্রে অর্থায়ন এদের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। এবং শেষ যেটা পয়েন্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়ের মধ্যে হচ্ছে আমরা বা জনগণ ব্যবসার প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য থাকবে কম টাকা বিনিয়োগ করে এমন জায়গায় আমরা বিনিয়োগ করব যাতে আমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়, এবং ওইসব খাতে আমরা বিনিয়োগ করব যাতে আমরা সর্বোচ্চ প্রফিট বা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারি। এবং এইভাবে ব্যক্তি আয় কিন্তু আমাদের এই জাতীয় আয়ে ভূমিকা পালন করবে। এই পয়েন্টটি দিয়ে আজকের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এতটুকু বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা সরাসরি শ্রেণী শিক্ষক বা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অর্থাৎ আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সবাইকে এই ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ দিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।